মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য শুধু ভারতে নয় বাংলাদেশেও বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছিল। কারণ তিনি প্রকাশ্যে বলেছিলেন উসমান হাদি হত্যাকাণ্ডের পেছনে ভারত সরকারের ভূমিকা রয়েছে এবং অমিত শাহ নাকি পুরো বিষয়টি জানতেন। এই মন্তব্য সামনে আসার পর বাংলাদেশের রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। তখন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর প্রশ্ন উঠতে শুরু করে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এমন কথা বললেন। বাংলাদেশ প্রসঙ্গে অমিত শাহের নাম টেনে তিনি আসলে কি অর্জন করতে চেয়েছিলেন। আলোচনায় আরো বেশ কিছু বিস্ফোরক বিষয় উঠে আসে। উসমান হাদি নিহত হওয়ার পর পশ্চিমবঙ্গের ফরমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অমিত শাহের দিকে আঙুল তুলেছিলেন। আর পাশাপাশি আরও একটি বিষয় সামনে আসে, উসমান হাদির হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিরা নাকি পশ্চিমবঙ্গে ধরা পড়েছে এমন কথাও ছড়িয়ে পড়েছিল। এরপর সামনে আসে আরো বড় একটি বিতর্ক। বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর নাম উল্লেখ করে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং জামাতে ইসলামীর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সেই প্রসঙ্গ টেনে বলা হয় ৫,০০০ রোহিঙ্গাকে ভারতে আনার পরিকল্পনা নিয়ে আলোচনাও নাকি হয়েছিল এবং পরে আরও বাংলাদেশি প্রবেশের পথ তৈরি করা হতো। এমনও বলা হয় যে তাদের জন্য আধার কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্রের ব্যবস্থা আগের গভর্নমেন্টই করে দিত। এই পুরো বিষয়টিকে উসমান হাদি হত্যাকাণ্ডের বিতর্কের সঙ্গে যুক্ত করা হয়। আলোচনায় বলা হয় সেই কারণেই হত্যাকাণ্ডের ঘটনাকে সরাসরি ভারত সরকারের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছিল। এখানেই শেষ নয়, আরও একটি তথ্য সামনে আনা হয় যেখানে বলা হয় একটি প্রকাশনায় এমন খবর প্রকাশিত হয়েছিল যে অমিত শাহ নাকি পরামর্শ দিয়েছিলেন পশ্চিমবঙ্গে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন মন্তব্য প্রকাশ্যে না করতে, কারণ এতে আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সেই পরামর্শ সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ঘোষণা করেন যে উসমান হাদির হত্যাকারীরা পশ্চিমবঙ্গে লুকিয়ে রয়েছে। এই বক্তব্য ছড়িয়ে পড়তেই বাংলাদেশে এমন একটি ধারণা তৈরি হয় যে ভারতই নাকি উসমান হাদির মৃত্যুর জন্য দায়ী। অন্যদিকে পরে আলোচনা ঘুরে যায় আরেক দিকে। সেখানে বলা হয় যাদের হত্যাকারী বলা হচ্ছিল তারা আসলে বাংলাদেশেই লুকিয়েছিল এবং পরবর্তীতে সেখান থেকেই ধরা পড়ে। তবে এই বিতর্কের জেরে কয়েকদিনের জন্য ভারত ও বাংলাদেশের সম্পর্কের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। আর যদি কোনো মুখ্যমন্ত্রী বা সাংবিধানিক পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে দেশের স্বার্থবিরোধী কাজের অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত? এমন পরিস্থিতিতে কি রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর আইনি প্রশ্ন উঠতে পারে? আর এই বক্তব্যই বাংলাদেশে একটি হিন্দু বিরোধী সিচুয়েশনের সৃষ্টি করে। পরবর্তী সময় বাংলাদেশে যা কিছু ঘটেছে তার পেছনে এই মন্তব্যেরই একমাত্র কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য প্রকাশ্যে আনে এবং তারপর বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভারত বিরোধী বিক্ষোভ শুরু হয়। র্যাডিক্যালাইজড গোষ্ঠীগুলির মধ্যে তখন একটি কথাই ছড়িয়ে পড়ে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজেই যখন বলেছেন যে ঘটনাটির সূত্র ভারত পর্যন্ত পৌঁছায় তাহলে উসমান হাদির মৃত্যুর পেছনে নিশ্চয়ই ভারত সরকারই রয়েছে। কারণ তারা ভাবছে যদি ভারতের রোলই না থাকে তাহলে মুখ্যমন্ত্রী এমন কথা কেন বলল। অন্যদিকে ভারত সরকারও এমন অবস্থায় খুব প্রবলেমে পড়ে যায় যেখানে তারা প্রকাশ্যে নিজেদেরই একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে পারছিল না। ফলে পুরো বিষয়টি আরো কমপ্লিকেটেড হয়ে ওঠে। কিন্তু আলোচনায় এরপর কিছু এক্সপ্লোসিভ ক্লেম সামনে আসে। বাংলাদেশি সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে তথ্যগুলি সামনে এনেছিলেন সেগুলি নিয়ে ব্যাপক ডিসকাশন শুরু হয় এবং অনেকেই সারপ্রাইজ প্রকাশ করেন। এর ফলে কোশ্চেন উঠতে থাকে যদি এসব অ্যালিগেশনের সত্যতা যাচাইয়ের দাবি ওঠে তাহলে সরকার কি আরো অ্যাক্টিভ রোল নেবে? কারণ নির্বাচনে জয়ী হওয়ার জন্য এইসব রাজনৈতিক দলগুলি বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করে। কিন্তু যদি পলিটিক্যাল অ্যাডভান্টেজের জন্য ইন্টারন্যাশনাল রিলেশনকে ইনফ্লুয়েন্স করার মতো এবং দেশদ্রোহের মতো পদক্ষেপ নেওয়া হয়ে থাকে তাহলে কত বড় শাস্তি হওয়া উচিত? এখান থেকে ডিসকাশন লিগ্যাল ডিরেকশনের দিকে মন নেয়। বলা হয় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটি কনস্টিটিউশনাল পজিশনে অধিষ্ঠিত ছিলেন, তাই তার স্টেটমেন্ট এবং ইম্প্যাক্ট নিয়ে কোর্টে কেস হওয়া উচিত কিনা তা নিয়েও কোশ্চেন উঠতে পারে। আলোচনায় আরও বলা হয় সীমান্তের দুই পাশ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন ও অ্যালিগেশন সামনে এসেছে। এমনকি কিছু রিপোর্টে ক্লেম করা হয়েছিল যে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্টকে উস্কে দেওয়ার জন্যই এই স্টেটমেন্ট দেওয়া হয়েছে। কিছু আলোচনায় এমনও বলা হয় যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর স্বার্থে ভারত ও বাংলাদেশের রিলেশন খারাপ করার চেষ্টা করা হয়েছিল। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টও উল্লেখ করা হয়। এরপর আরও একটি সেন্সেশনাল ক্লেম সামনে আসে। সেখানে বলা হয় পাকিস্তানের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। পাশাপাশি এটিও ক্লেম করা হয় যে ঢাকায় আইএসআই একটি নেটওয়ার্ক অ্যাক্টিভ ছিল। বলা হয় এই নেটওয়ার্কের কিছু মেম্বার তাদের কাজ ছিল বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী সেন্টিমেন্টকে আরো উস্কে দেওয়া। এই সমস্ত ইনফরমেশন, অ্যালিগেশন এবং স্টেটমেন্টকে ভিত্তি করে কোর্টের দ্বারস্থ হওয়া দাবিও ওঠে। কারণ কোনো কনস্টিটিউশনাল পজিশনে থাকা ব্যক্তি যদি এমন কোনো স্টেটমেন্ট দেন যার ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট পড়ে তাহলে তার লিগাল ইভ্যালুয়েশন হওয়া উচিত। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটিমাত্র স্টেটমেন্ট দুই দেশের রিলেশনের ওপর কতটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে এই ঘটনাটাকে তার একটি এক্সাম্পল হিসেবে তুলে ধরা হয়।
সময় অনেক পেরিয়ে গেছে, পলিটিক্যাল সিচুয়েশনও বদলে গেছে, কিন্তু সেই সময় স্টেটমেন্ট, তার রিয়াকশন এবং তার লং টার্ম ইম্প্যাক্ট নিয়ে কন্ট্রোভার্সি আজও পুরোপুরি শেষ হয়নি। বাংলাদেশি সাংবাদিকের সামনে আনা ইনফরমেশন এবং অ্যালিগেশন নিয়ে ডিসকাশন হয়েছে, কন্ট্রোভার্সি হয়েছে এবং বহু কোশ্চেন উঠেছে। এখন দেখার বিষয় ভবিষ্যতে এই ঘটনাটাকে কেন্দ্র করে কোনো লিগাল বা পলিটিক্যাল স্টেপ নেওয়া হয় কিনা। আর শেষ পর্যন্ত এই পুরো কন্ট্রোভার্সি কোন দিকে এগোবে বা কোন দিকে গিয়ে শেষ হবে, সেটাই এখন সব থেকে বড় কোশ্চেন। আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।